Hi everyone, welcome to second episode of Boundaries and Beyond. আজকে আমাদের ফুল টিম আছে। আনফরচুনেটলি ফার্স্ট ডেতে আমরা পাইনি, কিন্তু আজকে আমাদের ফুল টিম আছে। এক এক করে ইন্ট্রোডিউস করে দেবো। অপূর্ব, একটু হাত দেখিয়ে দাও ভাই। অভিলাষ আর পলাশ। সো আমাদের চারজনের টিম আপাতত। প্রত্যেকে আমরা খুব বড় ক্রিকেট ফ্যান। Every day we fight with each other with one topic or the other. Yesterday we were fighting for RCB and CSK. So we'll first discuss যে কালকে এত সুন্দর একটা আমরা ম্যাচ দেখলাম, মানে প্রবাবলি দ্য ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট এই সিজনের। নেল বাইটিং ফিনিশ, একদম লাস্ট বল অব্দি বলা যাচ্ছিল না যে কি হবে কি হবে। জাদেজা ধোনি দুজনে দুর্দান্ত ইনিংস খেললো, টেনে নিয়ে গেল, কিন্তু আনফরচুনেটলি শেষ অব্দি ঠিক ফিনিশটা দিতে পারলো না সিএসকে। সো কি মনে হয় তোমাদের, কেমন লাগলো, কার কেমন লাগলো ম্যাচটা দেখে? কালকের ম্যাচ আমি স্টার্ট করছি জাস্ট অ্যাজ এ কেকেআর ফ্যান। তো কালকের ম্যাচ তো ডেফিনেটলি খুব ভালো হয়েইছে। স্কোরবোর্ড দেখলে বোঝা যাবে না যে কালকের ম্যাচটা সিজনের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ, কারণ দুটো টিমের হয়তো ডিফারেন্স দেখে আপনাদের মনে হবে যে এ তো 28 রানে হেরেছে, তাহলে আর কি নেল বাইটিং হলো। বাট স্টিল যা রিকোয়ারমেন্ট ছিল সেই ওয়াইজ টিম লাস্ট 2 বলে 10 রান টুইন ছিল, যেটা হয়তো জাদেজা 1 বছর আগে আইপিএল এর ফাইনালেও করে দিয়েছিল। তো এক্সপেকটেশন ডেফিনেটলি ছিল, ধোনিও ক্রিজে ছিল, তাও স্টিল ম্যাচটা বের করা। নর্মালি হয়তো সিএসকে এসব ম্যাচ বের করে নেয়, বাট স্টিল কালকে করতে পারেনি। ডেফিনেটলি সব অ্যাসপেক্ট দিয়েই কালকের ম্যাচটা খুবই ভালো হয়েছে এবং ডেফিনেটলি খুবই এন্টারটেইনিং, বিকজ এটা একটা প্রবাবল কোয়ার্টার ফাইনালও ছিল। তো সেদিক থেকে দেখতে গেলে খুব এন্টারটেইনিং এবং খুব ভালো, এবং সবাই ভালো পারফর্ম করেছে। শিওর, একটা জিনিস মানে যেটা বলতেই হয় যে সত্যি ধোনি আর জাদেজা মাঠে ছিল, ওদের পক্ষে মনে হয় কোনো রানই চেস করে দেওয়া ইম্পসিবল ছিল না। বাট অ্যাট দ্য এজ অফ 42 ধোনি যে ইনিংসটা খেললো, জাদেজা যেভাবে নিয়ে গেল, মানে অনেকদিন পর আমরা প্রপার জাদেজাকে আবার দেখতে পেলাম। তো একটা গুড নিউজ ফর একদম ইন্ডিয়ান টিম অলসো, মানে যদি এই ফর্মটা জাদেজা ডেফিনেটলি। ধরে রাখতে পারে তাহলে আমাদের কিছু একটা হওয়ার চান্স আছে। কি বলো অপূর্ব? একদম সত্যি কথা বলতে কি, আমি এখানে দুটো পয়েন্ট হয়তো আরো তুলে ধরবো সিএসকে এর দিক থেকে। কয়েকজন ভালো পেসার ওদের ছিল না, সম্ভবত পাথি রানা এবং মুস্তাফিজুর। আহ, বিশেষ কারণবশত তারা হয়তো টিমে নেই। তাদেরকে পেসার ছাড়াও সিএসকে পেসার তো ব্যাঙ্গালোরের টিমে এমনিতেই নেই। সেটাই। সে তো তাই, সে হয়তো হয়তো তাই, কিন্তু চেন্নাই যেভাবে খেলে এসেছিল প্রথম দিক থেকে, বাট শেষের দিকে দুটো পেসার হারিয়ে দিয়ে হয়তো একটু দমে গেছিল আর কি। মাঠে সেই কম্পিটিশনটা হয়তো আনতে পারেনি, কারণ পাথিরানার এক্সপেরিয়েন্স আর ওই ইয়র্কার গুলো ডেথ ওভারে চেন্নাই মিস করছিল। তারপরেও যেভাবে ফাইট দিয়েছে এবং দারুণভাবে কামব্যাক করেছে, যদিও চিন্নাস্বামীর মাঠে যারা শেষে ব্যাট করে তারা একটা প্লাস পয়েন্ট পায়, কারণ মাঠটা ছোট। তাও তারা যা চেষ্টা করেছে, এবং ধোনি জাদেজার প্রশংসা যত কম করবে, যত বেশি করবে ততই কম। তারা যথেষ্ট ভালো খেলেছে। এইভাবে আহ, বলতে পারি যে চেন্নাই সুপার কিংসের জন্য এটা অনেক বড় প্লাস পয়েন্ট আগামী বছরগুলোতে, কনসিডারিং কি জাদেজা এই ফর্মে খেলবে, ধোনি যদি নাও থাকে, তাদের ফিউচার জেনারেশন সম্ভবত তৈরি। ধোনি না থাকে এরকম কোনো হিন্ট কিন্তু নেই এখনো। এখনো পর্যন্ত বলেনি। এইটাও একটা মানে খুব আমার অনেক দিন ধরেই ব্যাপার, এত বড় একটা লেজেন্ড যদি সে মাইন্ডসেট করেই থাকে যে এটাই তার শেষ সিজন হবে, আমি অ্যাটলিস্ট মনে করি যে অ্যানাউন্স করে দেওয়া উচিত। তাহলে প্রত্যেকটা গ্রাউন্ডে যে প্রপার রেসপেক্ট, বা যেটা হয়তো ও পাচ্ছেই ডেফিনেটলি, তাও স্টিল আরো একটা বেশি যে গার্ড অফ অনার হোক বা যেটাই হোক, সেটা লোকে একটা দিতে পারে, যেটা ও ডিজার্ভ করে। ইন্ডিয়া টিমের ক্ষেত্রেও ও পায়নি, এক্ষেত্রেও যদি না পায়, জাস্ট সিজনের এন্ডে যদি হট করে অ্যানাউন্স করে দেয় যে আমি আর নেক্সট সিজন খেলবো না, ইটস এ ব্যাড থিং। রাদার দেন হয়তো আগে অ্যানাউন্স করে দেওয়া হয়তো হয়তো উচিত আমরা ছিল। একটু অফ ট্র্যাক যাচ্ছি, কিন্তু মানে হুম ধোনি ডিজার্ভ করলেও ধোনি প্রবাবলি ইজ দ্য অনলি পার্সন, মানে ইন্ডিয়ান লেজেন্ডদের মধ্যে, হুম। যে হয়তো ওটা চায়ও না। মানে পার্সোনালি অ্যাটলিস্ট হতে পারে, হ্যাঁ। ধোনি যখনই নিজের ক্যাপ্টেন্সি ছেড়েছে বা নিজের রিটায়ারমেন্ট নিয়েছে, কখনো আগে থেকে অ্যানাউন্স করে বা অ্যাটলিস্ট সেভাবে করেনি যে ম্যাচের মধ্যে একটা ওকে নিয়ে বিশাল বড় সেলিব্রেশন হোক। আই ডোন্ট নো ওয়েদার দ্যাট ইজ হুম হুম। good, bad, whatever. I'm not a very big MSD fan, but still, like he had the guts to announce his retirement at least
Maybe it was extended quite a bit in ODI, I feel, but still he announced it. He announced it quite far, like when he was quite playing well, announced it for Test cricket. ক্যাপ্টেন্সি ছেড়ে দিল, নিজে টেস্ট ক্রিকেট থেকে সরেও এলো, কিন্তু উইদাউট মানে সেরকম সেলিব্রেটরি একটা বিশাল বড় এনভায়রনমেন্ট তৈরি করে কিন্তু নয়। সো মেবি ফর ধোনি ইটস নট অ্যাবাউট হিম। সো হয়তো হয়তো মাঝখানে অফ সিজনও করতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক, আমার মনে হয় অ্যাটলিস্ট আরেকটা সিজন ও খেলবে, আর হয়তো কাপ নিয়েই চেন্নাই থেকে ফিরবে। কি বল উল্লাস? ধোনির কথা ডেফিনেটলি নট, মানে রিটায়ারমেন্টের ব্যাপারে যদি আমরা ডিসকাস করি, তো এই কথাটাই আমি শুনতে পাবো, হয়তো আমরা সবাই শুনতে পাবো। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমি বিলিভ করি যে ও যবেই ওর লাস্ট ম্যাচটা খেলুক, যেটা কালকে সুরেশ রায়নাও ইনফ্যাক্ট বলছিল, ও যেন সেটা চিদম্বরমেই খেলে, চিপাকেই খেলে। কারণ ওখানে ওর যেই লেভেলের ফ্যান, ওর ফ্যান অবভিয়াসলি পুরো দেশে আছে, বাট ওখানে ওর যেই লেভেলের রেসপেক্টার ফ্যান্সরা প্রতি বছর যেরকম ভাবে সিএসকে কে সাপোর্ট করে, আই থিঙ্ক ওই সাপোর্ট করার মেন রিজন এমএসডি চলে গেলে, ওদের ব্র্যান্ডিং এর দিক দিয়ে দেখতে গেলে বা ওদের সাপোর্টের দিক দিয়ে দেখতে গেলে, সাপোর্টার্সদের দিক দিয়ে দেখতে গেলে কতটা ওরা মানে সেই লেভেলের জিনিসটাই, মানে যেটা আমরা এতদিন দেখতে পেয়েছি, যেই উন্মাদনতা এতদিন দেখতে পেয়েছি, সেটা দেখতে পাবো নাকি, সেটা নিয়ে আমার ডাউট আছে। তো ডেফিনেটলি পরের সিজনে ধোনিকে আমরা দেখতে পাবো। সো মেবি যখন আর বিরাট আরেকটা কোহলি কথা, যখন বললো যে ইট মাইট বি দ্য লাস্ট টাইম আই অ্যান্ড ধোনি আর প্লেইং টুগেদার অন দ্য গ্রাউন্ড, সো ইজ ইট লাইক বিরাট কোহলি আগে রিটায়ার করতে পারে ধোনির থেকে? হোয়াট ডু ইউ থিঙ্ক? এক- একদম সে তো করতেই হবে, সব প্লেয়ার রিটায়ার করে যাবে। না, বিরাট কোহলি যে পরিমাণের ফিট রয়েছেন বা যেভাবে নিজেকে তৈরি করেছেন, সম্ভবত আগামী 5টি বছর এইভাবে উনি খেলে যেতে আরামসে পারবেন, আরামসে আরামসে খেলে no যেতে doubt. পারবেন, সেই জায়গায় কোনো ডাউট নেই। কিন্তু তবে কোন হ্যাঁ, হ্যাঁ, ব্যাঙ্গালোরেই But খেলবে। যখন আমরা বিরাট কোহলি নিয়ে ডিসকাস করছি, হাউ ওয়াজ দ্য ইনিংস ইয়েস্টারডে? মানে আমার তো মনে হয় ইট ওয়াজ অ্যান ইনিংস ফর দ্য এজেস। লাইক টি-20 সেমিফাইনাল নিয়ে আমরা কথা বলি, যে সেমিফাইনাল না সরি, টি-20তে পাকিস্তানের সাথে ম্যাচ নিয়ে আমরা কথা বলি 2022-এ, যে একটা অমানবিক ইনিংস খেলেছিল, ওই পজিশন থেকে টেনে তুলে জেতানো, ওই ধরনের বোলিং কে খেলা, কিন্তু স্টিল ইট ওয়াজ এ ভেরি ট্রু পিচ। কালকে যখন প্রায় 5-6 ওভার বৃষ্টির ব্রেকের পরে যখন আবার বোলিং করতে নামলো সিএসকে, দ্য বল ওয়াজ টার্নিং স্কোয়ার, লাইক জাদেজার বল ঘুরছে স্কোয়ার, মানে ফিফথ ডে টেস্ট ম্যাচ র্যাঙ্ক টার্নারের সাথে ওটাকে ইকুয়েট করাই যায়। অ্যান্ড ম্যাচের শেষে ফ্যাফ ডুপ্লেসি বলেও দিল যে ইট ওয়াজ ওয়ান অফ দ্য ডিফিকাল্ট পিচেস দ্যাট আই হ্যাভ এভার ব্যাটেড অন। ইট ওয়াজ লাইক ফিফথ ডে রাঁচি পিচ। তো ফিফথ ডে রাঁচি পিচ আমরা জানি কতটা ডেঞ্জারাস হতে পারে, জাদেজা একাই একটা টিমকে ধসিয়ে দিতে পারে। তো সেরকম সিচুয়েশন যখন মাঠের মধ্যে ছিল প্রায় 6-7 ওভার, how good was that innings from Virat Kohli? Like those sixes, 95 plus meters against the spin on a square turning boundary. How good was those innings? Like অপূর্ব, কি মনে হয়? বিরাট কোহলির টেকনিক বা ব্যাটিং স্টাইল বা স্পিনের এগেনস্টে খেলা, পেসের এগেনস্টে খেলা, সেই ব্যাপারে তো কোনো কথা হবে না, এগুলো সবের ঊর্ধ্বে। বাট কালকের যে সিচুয়েশনটা ছিল, বা কালকে সবকিছুই নেগেটিভিটি চলছিল আরসিবির জন্য, কনসিডারিং বৃষ্টির সম্ভাবনা, কনসিডারিং টসে হেরে যাওয়া, কনসিডারিং ওদের যে বোলিং কোয়ালিটি, তাতে ওদেরকে রান ডিফেন্ড করা। সত্যি ওরা পেছন দিক থেকেই শুরু করেছিল, যদি আমরা ধরে নিই ওরা -10 থেকেই শুরু করেছিল, ওদের ক্লাইম করতে হবে +10। তো সেই জায়গায় সেই মেন্টাল প্রেসারে রিজিডিটি দেখিয়ে মাঠের মধ্যে টিকে থেকে ওই রকম স্কোয়ার টার্নিং পিচে খেলে ছক্কা মারাটাকে বড় বলবো না, বাট ওই জায়গায় দাঁড়িয়ে থেকে এনকাউন্টার করা, কাউন্টার অ্যাটাক যেটাকে বলে, সেটা করা সত্যি অভাবনীয়। সেটা বিরাট কোহলির কাছ থেকে আমরা এক্সপেক্ট করি। ইনিংসটা এই জন্যই ভালো লেগেছে কারণ উল্টো দিকে আরো একজন ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান ছিলেন, ফাফ ডুপ্লেসিস। তার খেলা যখন আমরা দেখছি তখন বুঝতে পারছি যে তার ব্যাটে বলে সেইভাবে সংযোগ হচ্ছে না, কানেক্টই যেটা করতে পারছিল না, রাইট? কানেক্টই করতে পারছে না। সেই জায়গায় বিরাট কোহলি দাঁড়িয়ে থেকে অবলীলায় সেগুলোকে 4 ছক্কা মারছিল। তো সেই জায়গায় বুঝতে হবে যে ওনার গ্রেটনেসটা কতটা। অভিলাষ, কি বলো তুমি? দেখো, আমি তো একটাই কথা বলবো, ঠিক আছে, আমি মানছি যে প্রথম 4-5 ওভার খুবই ডিফিকাল্ট টু ব্যাট ছিল। আর জাদেজার বল যেসব তোমরা সবাই বলছো স্কোয়ার টার্ন হচ্ছিল, আমি অত বুঝি না
কিন্তু আমি যতটা বুঝি আমি দেখছিলাম যে একটাও উইকেট পড়েনি কিন্তু। এবার বল যদি এত টার্ন করে তাহলে একটাও উইকেট পড়লো না 4-5 ওভারে, এটা কেন হলো? ঠিক আছে, বল টার্ন হয়েছে, কিন্তু এতটাই কি টার্ন হয়েছে বা এতটাই কি ব্যাটসম্যানরা ভালো খেলেছে যে তাদেরকে আউটই করা গেল না? ইনফ্যাক্ট উইকেট গুলো পড়েছে কিন্তু ওই পিরিয়ডটা কেটে যাওয়ার পর, আর তারপরে রানও হয়েছে। তাহলে এই ব্যাপারে তোমরা কি বলবে? মানে ওরা এই ব্যাপারটাকে কি করে হ্যান্ডেল করেছিল, ওরা কি করে ক্রিজে থেকে গেছিল ইভেন আফটার সাচ আ টার্নিং পিচ? তোমরা এই জিনিসগুলোকে মানে দেখেও এই কথাটা কেন বলছো যে পিচটা একেবারে মানে আনপ্লেয়েবল ছিল? হ্যাঁ, আমি মানছি যে ডুপ্লেসিস এই কথাটা নিজে বলেছে যে ওয়ান অফ দ্য টাফেস্ট পিচ, বাট আমরা জানি যে ইন্ডিয়ান প্লেয়ার্সরা ছাড়া বাইরের প্লেয়াররা যারাই এখানে আসে তারা স্পিন কতটা ভালো খেলে, সেটা আমরা বছরের পর বছর দেখে এসেছি। তো ওর জন্য ডেফিনেটলি টার্নিং পিচ ছিল, ওর জন্য ডেফিনেটলি টাফ পিচ ছিল, কিন্তু বাট স্টিল আই ডোন্ট থিঙ্ক যেটাকে এমন মানে যতটা বলা হচ্ছে ততটাও আই ডোন্ট থিঙ্ক ইট ওয়াজ দ্যাট ব্যাড। কিন্তু লোকে তো বলছে বিরাট কোহলি স্পিন খেলতে পারছে না, স্পিনের এগেনস্টে মারতে পারছে না, সেটাও তো একটা দেখতে হবে। না, এবছর বিরাট কোহলি তার টেকনিকে হয়তো অনেকটাই চেঞ্জ এনেছে। তো বিরাট কোহলির কালকে একটা সিক্সের লিস্ট আমি দেখছিলাম যাতে বিরাট কোহলি টপে। এটা খুবই সারপ্রাইজিং আমার কাছে এই স্ট্যাটটা। আমি কোনোদিন এক্সপেক্ট করিনি যে বিরাট কোহলি মোস্ট সিক্স সিটিং এর লিস্টে টপ করবে। ফোরের লিস্টে ও থাকে, টপ লেভেলে থাকে, যেটা ডেফিনেটলি একটা টেকনিক্যাল প্লেয়ার বেশি চার মেরে খেলে রাদার দেন ছয়। রোহিত শর্মা ছয় ছয় খেলে, ঠিক আছে। তো বিরাট কোহলি এই সিজন অনেক চেঞ্জ করেছে তার টেকনিক। ও নিজে বলেছে আমি স্পিনের ক্ষেত্রে স্লগ সুইপ আগে খেলতাম না, এখন অনেক বেশি স্লগ সুইপ খেলে, যেগুলোতে ও অনেক বেশি ছক্কা মেরেছে, পুরো একদম অফ থেকে নিয়ে পুরো যে ছক্কাগুলো মারছে ও। সো কালকে চিন্নাস্বামী পিচ এমনিতে নর্মাল ডেতে অনেক হাই স্কোরিং হয়। কালকে আফটার বৃষ্টি, জাস্ট বৃষ্টির পরেই কিন্তু ওখানে এমন কিছু একটা টেকনিক আছে যেটার জন্য খুব জলটা খুব তাড়াতাড়ি ইয়ে করে যায়, অ্যাবজর্ব করে যায়। তো জাস্ট রেন হওয়ার 15 মিনিটসের মধ্যে শুরু হলেও পিচের উপর একটা তো ময়েশ্চারাইজার থেকেই যায়। একটু ময়েস্ট হলে যেটা হয় মানে একটু গ্রিপ বেশি বেশি বল গ্রিপ করছিল হতে স্টার্ট পিচে, করবে। পিচে বল গ্রিপ হচ্ছিল, হয়তো বোলারদের হয়তো গ্রিপ করাটা অসুবিধা হচ্ছিল, বাট পিচে কিন্তু আটকে আটকে বল আসছিল, যার জন্য ফ্যাব ডুপ্লিসি অনেক বল মিস করেছে। ইভেন বিরাট কোহলিও এক দুটো রং কানেক্ট করেছে। বাট ডেফিনেটলি প্রথম 10 ওভার খুবই ডিফিকাল্ট ছিল, তারপর ইভেন গ্রিন এসেও মেরেছে। গ্রিন তো আর স্পিনের বিরাট বড় প্লেয়ার নয়, ইভেন খুব ভালো যে ফর্মে আছে তাও না, বাট গ্রিন, ম্যাক্সওয়েল সবাই কালকে মেরেছে লাস্টে। বাট প্রথম 10 ওভার এই যে অভিলাষদা বলছিল যে উইকেট পড়েনি কেন, ডেফিনেটলি দুটো ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান খেলছিল বলেই উইকেটটা পড়েনি। অন্য কেউ খেললে এখানে অনেক দু তিনটে উইকেট ডেফিনেটলি পড়ে যেত, তখন ম্যাক্সওয়েল, গ্রিন সবাই এক্সপোজ হয়ে যেত, হয়তো আমরা দেখতে পেতাম 12-13 ওভারের মধ্যে 4 উইকেট পড়ে গেছে। ওরা প্রথম 8-9 ওভার ডিফিকাল্ট টাইমটা খেলে দিয়েছে বলেই কিন্তু রানটা 200+ গেছে। আর এই 18 রানে জিততে হতো, ব্যাপারটা ওদের মাইন্ডসেটে ছিল। ওরা জানতো যে আমি যদি স্কোর 180 করি আমাদের 160 ওদের রাখতে হবে, যেটা নো ওয়ার পসিবল, হয়তো পসিবলই ছিল না। তার জন্য ওদের 220+ করতেই হতো, যেটা ওরা করতে পেরেছে বলেই হয়তো ফাইনালি ডিফেন্ড করতে পেরেছে। তো ডেফিনেটলি বিরাট কোহলি তো মানে কোনো কথাই হবে না। আমি তো ইভেন 873 হয়তো বিরাট কোহলি করেছিল ওর হাইয়েস্ট, যেটা 2016-এ 973 কারেক্ট 973। ওকে, তো আমি তো মানে ভাবছিলাম হয়তো এই সিজন সেটাও ব্রেক করে দেবে যদি বিরাট কোহলি ডেফিনেটলি 3টে চান্স পাই অ্যালং উইথ দ্য ফাইনাল। কে হু নোজ কি ওটাও হয়তো ব্রেক করে দেবে, আর একটা সেঞ্চুরি হয়তো ওর হয়তো অলরেডি 700+ অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তো ডেফিনেটলি মানে ইন্ডিয়ার জন্য খুব ভালো নিউজ, আরসিবির জন্য খুব ভালো নিউজ। ওয়ার্ল্ড কাপে তো ওপেনিং হয়তো বিরাট কোহলি, রোহিত শর্মাই করবে, তো ওদের উপরই মানে আমাদের মেন ভরসা করতেই হবে। তো এই ফর্মটা ডেফিনেটলি ইন্ডিয়ানদের খুবই ভালো লাগবে। বেশ, বেশ। একটা কথা তুমি বললে যদি 3টে চান্স পায়, তো হ্যাঁ সেই সেই ডেফিনেটলি। যদির চান্সটা কতটা, মানে উইল আরসিবি, ডাজ আরসিবি হ্যাভ দ্যাট ইন দেম টু ফাইট ফর 2 matches, win 2 matches on the trot? I know they have won 6 matches on the trot, but will they be able to win 2 more matches on, like one of them will be on Chennai surface where the ball will again turn, so a tricky pitch. So do they have একটাই it in মনে them হচ্ছে to win 2 matches? হয়তো নেই, বাট একটাই মনে হচ্ছে লেডি লাক। ওদের লেডিস টিমটা যেভাবে জিতে এসছে, ওরাও কিন্তু গোটা সিজন একদমই ফর্মে ছিল না, কোনো রকমে কোয়ালিফাই করেছিল, তারপর কাপ নিয়ে গেছে। তো হু নোজ, বলা যাচ্ছে না, হয়তো টিমটার সেরকম পোটেনশিয়াল নেই। উইল জ্যাক্স খুব ভালো ফর্মে ছিল, যে ফিরে চলে গেছে অলরেডি 3 নম্বরে, তার জায়গায় ম্যাক্সওয়েল খেলছে। তো ম্যাক্সওয়েলের উপর বিরাট বড় একটা রেসপন্সিবিলিটি থাকবে। যদিও নিজস্ব ফর্মে খেলতে পারে তাহলে তো ডেফিনেটলি খুব বড়ই চান্স আছে। গ্রিন অলরেডি ফর্মে এসে গেছে, বাকিরা তো ফর্মে আছেই। বোলিংটা একটা খুব বড় কনসার্ন, কারণ বড় টিমের ক্ষেত্রে বোলিংটা খুব ইম্পর্টেন্ট হতে পারে। তো দেখা যাক
ওই লেডি লাক একটা বড় ফ্যাক্টর, যে ওদের সঙ্গে এরাও যদি এবছর চ্যাম্পিয়ন হয়ে যায়। What about কোইন্সিডেন্স the টাইপ। bowling? Like, how was the bowling yesterday? Was it good? Like, was 220 actually enough to restrict CSK? I know it was great that they got Ruturaj out first ball, and like that was a great start. Otherwise, Ruturaj has been in good form, and he has like খুব ভালো স্টার্ট দিচ্ছে যেটা সিএসকে কে। তো ঋতুরাজ একটা কি প্লেয়ার, তার উইকেটটা শুরুতেই পেয়ে যাওয়া। এগেন ইয়াস দেয়াল বোল্ড ভেরি ওয়েল, লাইক আন্ডার প্রেসার কাম ব্যাক করলো। আগের বার ওইভাবে রিঙ্কু ওকে লাস্ট ওভারে মেরেছিল, কিন্তু এবারে লাস্ট ওভারে অ্যাটলিস্ট কম্পোজার ধরে রাখলো। দেয়ার স্পিনার্স বোল্ড ওয়েল। ম্যাক্সওয়েল গেম চেঞ্জার ছিল, 4 ওভারে 25 রান। So how do you see the bowling attack? Do they have it in them? অভিলাষ? দেখো, বোলিং কালকের ম্যাচটা দিয়ে যদি আমি শুধু কথা বলি, তাহলে আমি আরসিবির বোলিং এর বিশাল তারিফ তো করব না, কারণ ইট ওয়াজ अगेंस्ट আই উড সে বি সিএসকে। মানে আমি এটাকে কোনোভাবেই একদম সিএসকে টপ লেভেলের টিম হিসাবে দেখছি না, কারণ ওদের মেন ব্যাটসম্যান যে কি না পুরো সিজন মিসিং ছিল, ডেভিন কনওয়ে, যে আগের বছর পুরো কাঁপিয়েছিল আমরা সবাই জানি। আর তার সাথে সাথে অজন্কে রাহানে আর কতদিন চলবে? মানে ঠিক আছে, আগের বছর খেলে দিয়েছিল, কিন্তু আলটিমেটলি তো টেস্ট প্লেয়ার। কালকেও খেলেছে কিন্তু। কালকে তো কালকেও দারুণ খেলেছে, খেলেছে। ঠিক আছে, ভালো খেলেছে, নট ব্যাড, বা খারাপ ইনিংস নয়। কিন্তু ঘুরে ফিরে দেখতে গেলে সিএসকে সাইডে সেরম মানে হার্ড হিটার ব্যাটসম্যান সেরম ভাবে কেউ নেই, একদম স্টার্টিং থেকে শুরু করে এন্ড অব্দি। হ্যাঁ, এমএসডি আছে, বাট এমএসডি উই নো যে ও এখন শিবম দুবে এবারে নেই খেলে। ইন্ডিয়া শিবম টিমে দুবে চান্স শিবম পাওয়ার পর দুবে চান্স থেকে পাওয়ার পুরো পর off form। থেকে ফ্লপ। ওই রাইট রাইট। ওই হোক্স ব্যাটসম্যান গুলোর কথা আমি বলি না, ঠিক আছে? ওরা স্ক্যাম Hoax. ওরা স্ক্যাম করে, That's স্ক্যাম আর no, হোক্স that's করে scam. That's a big ওরা allegation. Like hoax and scam. Shivam Dube ওরা hoax ইন্ডিয়ান and টিমে scam. ঢুকে That's a গেছে। big allegation. Shivam Dube is in the Indian team. He is our like probably the best pinch hitter we have at the moment. Ovilas, scam সেটা বলছো ওকে? সেটা আমরা টুর্নামেন্ট শুরু হওয়ার পরেই দেখতে পাবো যে শিবম দুবে একদম। কত কত লেভেলের বিগ হিটার, যার জন্য আমাদের রিঙ্কু সিং চান্স পায়নি। তো যাই হোক, ওদেরকে নিয়ে আমি কথা বলছি না। আমি সিএসকে যারা মেন ব্যাটসম্যান, স্পেশালি রচিন রবীন্দ্র কালকে খুবই ভালো ব্যাট করেছিল, কিন্তু আনফর্চুনেটলি শিবম দুবের মতন অসাধারণ একজন মানে মাইন্ডসেটের ব্যাটসম্যানের জন্য সে রান আউটও হয়ে গেল। মানে যেখানে আমার তো মনে হয়েছিল ডেফিনেটলি ওর নিজের উইকেট থ্রো করে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি জানি না ওখানে ওরা কি মিক্স আপ করলো। মিক্স আপ করে থাকলেও শিবম দুবেকে নিজে উইকেটটা স্যাক্রিফাইস করে মানে এটা এনশিওর করা উচিত ছিল যে রচিন রবীন্দ্র যেন ক্রিজে থাকে, বিকজ ওই টাইমে আই থিঙ্ক রচিন রবীন্দ্র 68 সামথিং অডে ব্যাট করছিল, 36-38 ডিফারেন্সে। স্টেট ব্যাটসম্যান। তো হি ওয়াজ দ্য কি ব্যাটসম্যান ওভার দেয়ার। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমি কালকের ম্যাচে আমি বলবো না যে আরসিবির বোলিং একেবারে খুব বিভৎস মানে বিশালভাবে আমরা দেখতে পেয়েছি, কারণ আরসিবির বোলিং লাইন আপও আমরা জানি। আমাদের রান মেশিন আছে সিরাজ, রান মেশিন। যাকে আমাদের যাকে ইন্ডিয়ান যে প্লেয়াররা কাউরই তোমার পছন্দ নয় দেখছি অভিলাষ। সেটা নিয়ে একটা আলাদা টপিকে কথা হবে, সেটা একটা আলাদা টপিক। ইন্ডিয়ান টিমের কি সিলেকশন হয়েছে, কি বেসিসে হয়েছে, নিশ্চয়ই আমরা কিন্তু ওটা আরেকবার অবশ্যই হ্যাঁ ডিসকাস ওটা করবো। আমরা ওটা নিয়ে ডিসকাস করব। কিন্তু আপাতত আমি বলবো, বাট হ্যাঁ, ইয়াশ দেয়ালের বোলিং পারফরমেন্স ওয়াজ রিয়েলি গুড। লাস্ট ওভারটা স্পেশালি যেরকম ভাবে ও বল করলো, মানে ফার্স্ট বলে এত বড় একটা সিক্স, মানে প্রবাবলি দ্য বিগেস্ট সিক্স অফ দি টুর্নামেন্ট ছিল কালকে ওটা, 110 মিটার্স। ওটা খাওয়ার পর যেরকম ভাবে, আর ইকুয়েশন যেটা ছিল ওই সময় 5 বলসে 11 রানস বাকি ছিল আই গেস, সেখানে ধোনির মতন একজন সামনে দাঁড়িয়ে আছে, তাকে ওরকম That is স্লোয়ার ডেলিভারি। quite easy by today's standards. Like 5 ball 11 is quite easy for today's standards. এক্স্যাক্টলি, মানে এনিওয়ান ক্যান ডু দ্যাট। তো সেইখান থেকে ইনফ্যাক্ট ধোনি আউট হওয়ার পরেও, ধোনি মিসিট করেছিল, আউট হয়েছিল, ঠিক আছে, কিন্তু তারপরেও জাদেজা স্ট্রাইকে আসার পরেও যেই মানে যে লাস্ট দুটো বল যেরকম ভাবে স্লোয়ার করলো, জাদেজা একটা ব্যাটে লাগাতে পারবো না, তো সেটা ওয়াজ ডেফিনেটলি গুড। How good was the catch by Faf? Like we do speak about Virat Faf. Kohli's innings, but how good was Faf yesterday? Like he Faf struggled, was- he Faf was struggled Faf. for the period, but what good catch, mine. ফ্যাফ ডুপ্লেসিস নিয়ে ক্যাচটা বলার আগে একটা কথা বলা দরকার, যে বিরাট কোহলি যখন দারুণ খেলছিলেন এবং আউট হলেন, বর্ডারে একদম ক্যাচটা তুলে, সম্ভবত মিচেল ক্যাচটা ধরেছিলেন, তো তারপরে উনি যেভাবে কাউন্টার অ্যাটাক করেছিলেন ওই জায়গায়, জেনারেলি আরসিবির ক্ষেত্রে হয়ে থাকে যে বিরাট কোহলি আউট মানে একটু স্লো হয়ে যাওয়া,
যে সবাই স্লো হয়ে যায়, দেখতে থাকে যে একটু স্টেবল হয়ে যায়, দেন অনলি হয়তো ম্যাক্সওয়েল বা ডিকে এসে একটু মেরে মুড়ে রানটা তুলে দেবে। তো সেই জায়গায় ফ্যাফ ডু প্লেসিস কিন্তু সঙ্গে সঙ্গে কাউন্টার অ্যাটাক করেছিলেন বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পরেও। তো সেই জায়গায় একটা বিশাল মাইন্ডসেট, ক্যাপ্টেন মাইন্ডসেট যেটাকে বলে, যে হ্যাঁ দুর্দান্ত ফাইট একটা দিতে হবে। তো উনি প্রথম থেকেই প্রস্তুত ছিলেন ম্যাচের যে একটা গুরুত্বপূর্ণ ভাব ওই ম্যাচটা, উনি ক্যাপ্টেন হিসাবে সেটাকে বিশেষ দায়িত্ব হিসাবে নিয়েছিলেন। এবং ক্যাচটা তো প্রতি বছর আইপিএলে ফ্যাফের এরকম একটা দুর্দান্ত ক্যাচ আমরা দেখে থাকি। উনি দুর্দান্ত অ্যাথলিট, দারুণ প্লেয়ার। কালকের ক্যাচটার যে টাইমিং, জাম্পের যে টাইমিং ছিল সেটা সত্যি অকল্পনীয়। আহ, এক্সেপশনাল সঠিক, ক্যাচ ছিল কালকে এটা, মানে এক্সেপশনাল এক্সেপশনাল ফর দ্য ক্যাচ অফ এজেস, দ্য টুর্নামেন্ট। ক্যাচ অফ দ্য ক্যাচ অফ দ্য টুর্নামেন্ট, শিওর টুর্নামেন্ট ফর মি টু। সত্যি। তো কালকের গতকালে ম্যান অফ দ্য ম্যাচ সম্ভবত ফ্যাফ ডু প্লেসি, আর হওয়ারও দরকার ছিল, কারণ ওনার ব্যাটিং, ফিল্ডিং, ওকেই পজিশন, দিয়েছে। সঙ্গে বোলিং রোটেশন, তারপরে ক্যাচ, দারুণ ক্যাপ্টেন্সি, দারুণ প্লেয়ার। এইভাবে খেলে গেলে হয়তো আরসিবি দেখা যেতে পারে, হয়তো বাট কোনো সাউথ আফ্রিকান ক্যাপ্টেনের হাত ধরে কাপ আনতে পারে, দেখা যাক। সো কালকের ম্যাচটা নিয়ে তো আমরা যথেষ্ট কথা বললাম, এবং মানে আমার মনে হয় না কথা বলে কালকের ম্যাচটা শেষ করা যাবে। লাইক দ্য কাইন্ড অফ ইমোশনস দ্যাট ওয়ার দেয়ার অন দ্য গ্রাউন্ড, বিরাট কোহলির প্যাশন আমরা সবাই দেখেছি। মানে বিরাট কোহলি ইজ এক্সট্রিমলি প্যাশনেট অ্যাবাউট আরসিবি। বিরাট কোহলি নিজে বলেছে যে আমার দুটো মেজর হার্টবার্ন হয়েছে ক্রিকেটে, ওয়ান অ্যান্ড বোথ ওয়ার on the same year 2016. He mentioned like losing that semi-final in 2016 for 20 T20 World Cup, and the RCB losing the final. So যখন এই ধরনের ইম্পর্টেন্স বিরাট কোহলি দিচ্ছে আরসিবি কে, তার ডিটারমিনেশন, তার প্যাশন, জেতার জন্য যেভাবে পুরো টিমটা কালকে লাফিয়ে উঠেছিল, অ্যাটলিস্ট আমার মনে হয় এই ধরনের কোনো একটা ইউনাইটেড প্যাশন না থাকলে জেনারেলি টিমস সাকসেসফুল হয় না ওয়ার্ল্ড কাপে। সেটা 2003-এর ইন্ডিয়ান টিম হতে পারে, দে ওয়ার প্যাশনেট বিকজ দে ফেলড অন দ্য ফার্স্ট ম্যাচ এগেনস্ট অস্ট্রেলিয়া। There was a lot of pushback from Indian fans. Then again 2011-তে সচিনের রিটায়ারমেন্টের সময় ছিল, তো সচিনের জন্য ওয়ার্ল্ড কাপ ম্যাটার্ড অ্যালট। সবাই চেয়েছিল সচিনকে ওয়ার্ল্ড কাপটা একটা গিফট করতে। তো এই ধরনের একটা যতক্ষণ একটা মোটিভেশন পিছনে বিশাল বড় কাজ করে, ততক্ষণ বিশাল সাকসেস হয়তো টিমসরা পায় না। হোপফুলি RCB was passionate enough to win it more than the CSK. That's why probably they won yesterday. They have a good momentum now, 6 matches on the trot. যদিও তারা এটা আরেকবার করেছিল 2016-তেও, এবারেও করেছে। So I hope this time they can cross the boundaries. But what do you think, অভিলাষ, কি মনে হয়? না, আরসিবি ফ্যানদের খুশি দেখে বেশ ভালো লাগে আমার, কারণ কি খুশি হওয়ার চান্স তো খুব একটা পাইনি লাস্ট 15 বছরে। তো ইয়েস, আই এম হ্যাপি, আই এম রিয়েলি হ্যাপি ফর দি আরসিবি ফ্যান্স অ্যান্ড অফকোর্স বিরাট কোহলি। কারণ বিরাট কোহলিকে দেখে কালকে আমি নিশ্চিত হলাম যে আমরা বাদুর থেকেই এসেছি। মানে আগে আমরা বাদুরই ছিলাম, তারপরে আমরা মানুষ হয়েছি ওর লাভঝাপ দেখে। মানে এরম লাভঝাপ আমি কাউকে করতে দেখিনি আজ পর্যন্ত। তো এটাও একটা প্রুফ পেলাম, একটা বিশাল proof পেলাম কালকে। কিন্তু অন দ্য সিরিয়াস নোট, না, খুব ভালো ম্যাচ ছিল ডেফিনেটলি। আর আরসিবি যে উইনিং ওয়েজে এসছে, যেরকম ভাবে কনজিকিউটিভলি 6টা ম্যাচ জিতে ওরা উঠেছে, তো সেটা দেখে ডেফিনেটলি যে কোনো মানুষই প্রেস করবে ওদের মেন্টালিটিকে বা ওদের স্টাইল অফ প্লেইংকে। কিন্তু হ্যাঁ, আবার সবাই তো আর কেকেআর নয় যে টটে জিতে একেবারে ডাইরেক্ট টপ 2-তে চলে যায় আর তারপরে চ্যাম্পিয়ন হয়ে যায়। তো সেটা এখনো দেখা বাকি আছে, দেখা যাক। Hopefully KKR will play RCB, but let's see. দিল্লি अभी दूर है। আর কে কে আর যাই হোক, KKR তো আমরা চিরাইতে বসে আছে দাদা। আমরা তাহলে মুভ অন করব। লেটস গো টু টুডেজ ম্যাচেস। পাঞ্জাব আজকে দুর্দান্ত খেলছে, অলরেডি 140 প্লাস স্কোর করে ফেলেছে, প্রবাবলি দেয়ার বেস্ট ব্যাটিং এফর্ট দিস সিজন। না, ডেফিনেটলি মনে হচ্ছে তো আজকে অলরেডি 200 200 প্লাস তো হবেই। রিজন মনে হচ্ছে আজকে যেমন হয়তো একদমই প্রেসার নেই, প্লেয়ার নেই আজকে, অনলি একটা ফরেন প্লেয়ার খেলছে, অনলি রিলি রুসো খেলছে, বাকি ফরেন প্লেয়ার সব নাকি বাড়ি চলে গেছে। জিতেশ শর্মা আজ ক্যাপ্টেন, তো অলরেডি 15 ওভারে 160 প্লাস স্কোর।
তো হুম। ডেফিনেটলি মনে হয় কোনো প্রেসার নেই, কোনো এক্সপেকটেশন নেই, বাট সেদিক দিয়ে দেখতে গেলে আজকে হয়তো ওরা সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাপারটাকে একটু মাটি করতে চলেছে, কারণ 200+ চেস করা ডেফিনেটলি ইজি নয়। এই সিজনে অনেকবার করেছে সানরাইজার্স 260 270, বাট ডেফিনেটলি এই সময় দাঁড়িয়ে চেস করাটা হয়তো কঠিন হবে। তারপর আবার ডে ম্যাচ এটা আজকে যেটা হচ্ছে, তো সানরাইজার্স হায়দ্রাবাদের পার্টিটা বরবাদ হলেও হতে পারে, পাঞ্জাবের তো কিছু যায় আসে না, তো সেদিক থেকে দেখতে গেলে How important is today's match for SRH? এসআরএইচ যদি আজকে জেতে তাহলে একটা পসিবিলিটি আছে সেকেন্ড শেষ করার, কারণ আজকে রাতের ম্যাচটা হচ্ছে টেবিল টপ ক্লাস 1 ভার্সেস 2, কেকেআর ভার্সেস রাজস্থান রয়্যালস। ওখানে যদি রাজস্থান হেরে যায় তাহলে সানরাইজার্স হায়দ্রাবাদ টপ 2, আর আমরা জানি যে টপ 2 ফিনিশ করলে কতটা অ্যাডভান্টেজ, ফাইনাল যাবার দুটো সুযোগ পাবে অ্যাজ পার আইপিএল এর রুল ওয়াইজ। তো ডেফিনেটলি সে জিততে তো চাইবেই সানরাইজার্স হায়দ্রাবাদ যদি একটা চান্স পায়, বাট রাতে যদি আর রাজস্থান জিতে যায় তাহলে এই আজকের জিতটা ওদের ম্যাটার করবে না, ওরা থার্ডেই থাকবে, বাট ডেফিনেটলি সিগনিফিক্যান্ট ম্যাচ। Right, top 2 এর বেনিফিট তো যে কোনো টিম নিতে চাইবে, so obviously SRH would be fighting for the match, but the chances Absolutely. look bleak at the moment. But again, Hyderabad has the best batting lineup this season. ওটাই All of ওটাই the ভরসা batsmen হবে। are in form, so যা কিছু হতে পারে। So RR, what do you think? RR কিরম খেলবে? Do you think RR will finish in the top 2? আর আর সম্পর্কে একটা কথা বলতে গেলে, যদি পুরোনো বছরের হিস্ট্রিগুলো তুলে ধরো, আর আর ইজ অলওয়েজ আ গুড স্টার্টার, বাট দে আর নট আ গুড ফিনিশার। ওদের খেলার মধ্যে কিছু একটা পরিবর্তন এসে যায়। প্রথম দিকে যেভাবে ওরা অ্যাগ্রেসিভলি খেলে, সেটা ক্যাপ্টেনের মনোভাব হোক বা প্লেয়ারদের মধ্যে বন্ডিং হোক, ওরা প্রথম দিকে যেভাবে খেলে শেষের দিকে এসে কিছুটা হলেও থুবড়ে পড়ে। এবছরও আমরা তাই দেখছি, লাস্টের দিকে এসে ওরা টেবিল টপার ছিল, কেকেআর এর উপরে ছিল, তারপর থেকে একের পর এক ম্যাচগুলো হেরে ওরা সম্ভবত দ্বিতীয় নম্বর পজিশনে, এবং আজকের যদি পরপর হেরে 4টে যায়, ম্যাচ হেরেছে, হ্যাঁ। হ্যাঁ আজকে যদি হেরে যায় সম্ভবত ওরা 3 নম্বর পজিশনে এসে যাবে, হায়দ্রাবাদ যদি জেতে। তাহলে সেই ক্ষেত্রে ওদের পক্ষে ব্যাপারটা কঠিন হবে, কারণ আরসিবি চূড়ান্ত ফর্মে আছে, তো তাদের সঙ্গে ক্ল্যাশটা সত্যি কঠিন হবে। তবে ওদের যে স্পিনিং অ্যাটাক, মানে যদি আমি ধরি আশ্বিন এবং চাহাল, তাদেরকে নিয়ে যদি চেন্নাইয়ের মাঠ কনসিডার করি, যেহেতু চেন্নাইতে কতগুলো খেলা রয়েছে চূড়ান্ত পর্যায়ের খেলাগুলো, সেই ক্ষেত্রে কিন্তু ওরা একটা প্লাস পয়েন্ট পাচ্ছে। তো এইটুকুন বলা যেতে পারে, যদি আর আর 2-এ শেষ করে ওদের জন্য যথেষ্ট ভালো, যদি 3-এ শেষ করে খুব একটা খারাপ নয়, কনসিডারিং ওদের স্পিনিং অ্যাটাক খুব ভালো। Let's get one last point from KKR fan. তো KKR টপ টিম কারা তাদেরকে ফেস করতে চাইবে? লাইক তারাও চাইবে যে অবভিয়াসলি একটা ম্যাচ জিতেই যেন তারা কোয়ালিফাই করে যেতে পারে, বাট who would they want to face and who would they least want to face? আমি চাইবো কেকেআর হয়তো অভিলাষ। রাজস্থানকেই চাইবে। কারণ আর ওদের আমি তো স্পিনিং, এটাই বলবো যে আজকের ম্যাচটা কেকেআর শিওরলি ইচ্ছা ছেড়ে করে দিক। হারে। কারণ কি এখন এই 4টে টিমের মধ্যে ফর্মের দিক দিয়ে বলো বা খেলার দিক দিয়ে বলো, সব দিক দিয়ে রাজস্থান ইজ দ্য উইকেস্ট, এটা আমার মনে হয়, পার্সোনাল ওপিনিয়ন। কিন্তু তো সেই দিক দিয়ে দেখতে গেলে আজকের ম্যাচটা যদি কেকেআর হারে তাহলে শিওরলি রাজস্থান টপ 2-তে ফিনিশ করছে, আর তাহলে শিওরলি আমরা কোয়ালিফায়ারে রাজস্থানকেই খেলছি অন প্রবাবলি ওয়েডনেসডে, টিউসডে। কারেক্ট। Probably they would least want to আমি এটাই face বলবো। SRH. লিস্ট ওয়ান টু ফেস এসআরএইচ, সেটার একটাই কারণ আমরা যখন এসআরএইচ কে ফার্স্ট ম্যাচ একদম খেলেছিলাম তখন ট্রাভিস হেড ছিল না। ট্রাভিস হেড না থাকা সত্ত্বেও আমরা ওই ম্যাচটা মানে খুবই মানে বলতে গেলে একদম ক্লোজ মানে জিতেছিলাম, লাস্টে জিতে গেছিলাম। হ্যাঁ, এই সুয়ার ইডেনে শর্মার ছিলাম। ক্যাচটা না হলে আমরা শেষ হয়ে যেতাম ওখানে। তো হ্যাঁ, ডেফিনেটলি এসআরএইচ কে আমরা ফেস করতে চাই না। আর আরসিবির ফর্ম এখন খুবই ভালো, তো সেই দিক দিয়ে দেখতে গেলে আরসিবি শুড বি দি ওয়ার্স্ট টিম টু ফেস। কিন্তু তাও আমি বলবো যে আরসিবির সাথে কেকেআর এর রেকর্ড এইবার খুবই ভালো আছে, ইনফ্যাক্ট থ্রু আউট দি আইপিএল ভালো আছে। তাই জন্য সেই ক্ষেত্রে ওদের কনফিডেন্স লেভেলটা হাই থাকবে যদি ওরা আরসিবি কে ফেস করে। বাট ইয়া, ডেফিনেটলি নট এসআরএইচ। But that would be like the class of the tournament at least. They have been the top 2 teams, batting হোক bowling হোক সব দিক থেকে দুটো প্রচন্ড ব্যালেন্স টিম, লাইক দে হ্যাভ পারফর্মড কোয়াইট ওয়েল এবং খুব এক্সাইটিং ক্রিকেট খেলেছে বোথ দ্য টিমস। লাইক কেকেআর এর স্টার্ট, নারায়ণ, সুনীল নারায়ণ এবং ফিল সল্ট, যদিও সল্ট এই মুহূর্তে অ্যাভেলেবল নেই, বাট the kind of cricket they have played along with that Abhishek Sharma and Travis Head,
মানে আইপিএল কে পুরো অন্য একটা জায়গায় নিয়ে গেছে দুজনে। তো অবভিয়াসলি আই থিঙ্ক আরসিবি সরি কেকেআর ভার্সেস এসআরএইচ যদি ফাইনাল হয় বা তার আগে হয়, আই এম নট শিওর, বাট দ্যাট উড বি ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট। উই অল হ্যাভ হার্ড ফ্রম ডিফারেন্ট এক্সপার্টস, এবং এক্সপার্টরা নিজেরাও এখন নিজেদের ইউটিউব চ্যানেল স্টার্ট করছে। একটা গুড নিউজ, ঋষভ পান্ত এখন নিজের ইউটিউব চ্যানেল স্টার্ট করেছে। সো আই হোপ আপনারা সবাই দেখবেন। অশ্বিনের চ্যানেল যেমন আপনারা দেখছেন, সামির চ্যানেল যেমন আপনারা দেখছেন, ঋষভ পান্তের চ্যানেল যেমন আপনারা ফলো করবেন। দিস চ্যানেল ইজ ডেডিকেটেড অনলি টু দ্য ফ্যান্স এবং বাই দ্য ফ্যান্স ফর দ্য ফ্যান্স। সো আমাদের এখানে কেউ আমরা এক্সপার্ট নই। অ্যাট দ্য সেম টাইম আমরা জানি আমাদের দেশে 100 কোটির ক্রিকেট লাভিং ফ্যান্সরা যদি থাকে, তাহলে প্রত্যেক 100 কোটির প্রত্যেকেই আমরা ভাবি যে উই অল আর এক্সপার্টস অন ক্রিকেট। সো আমাদের মতামত, ফ্যান্সদের মতামত, উই উড লাভ টু প্রেজেন্ট দ্যাট, উই উড লাভ টু ডিসকাস এভরিথিং দ্যাট উই ডিসকাস অ্যামাংস্ট আওয়ারসেলফ এভরি ডে। সো আমরা চাইবো যে আপনারাও আমাদের সাথে জয়েন করুন এবং আমাদের এই পডকাস্টকে ফলো করুন। আমরা আইপিএল এর পুঙ্খানুপুঙ্খ বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব, ফ্যান্স পার্সপেক্টিভ, ক্রিকেটার্স পার্সপেক্টিভ, অন দ্য গ্রাউন্ড পার্সপেক্টিভ, সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং আগামী দিনে অবশ্যই টি20 ওয়ার্ল্ড কাপ আসছে, সেখানেও আমরা আলোচনা বজায় রাখবো। সো আই হোপ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওকে শেয়ার, লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ, Thank you. Thank you. থ্যাংক ইউ, বাই। Bye.